স্যার, আমার বিশ্বাস যে আজকে আপনার সঙ্গে এই কথোপকথনটুকু অনেক মানুষ আহ, অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, কারণ আপনি এর আগে তস্লিমা নাসরিন কলকাতায় আসার আগে যে মানুষটি সম্পর্কে মন্তব্য করেছেন তা নিয়ে আপনার সঙ্গে আমার কথাও হয়েছিল। তার নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তস্লিমা নাসরিনকে যখন কলকাতা ছাড়তে হয়েছিল তখন কলকাতা শহরের মেয়রের নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আজকে যখন তসলিমা নাসরিন কলকাতায় এলেন এবং সরকারকে প্রশংসায় ভরিয়ে দিলেন, সেই সরকারের বিরুদ্ধে দিবারাত্র যিনি সোচ্চার সব থেকে বেশি করে, তার নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই ত্রহস্পর্শ, সেই জায়গা থেকে আমার আপনার কাছে প্রশ্ন, তসলিমা নাসরিন কলকাতায় এলেন, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া। খুব ভালো এসেছেন একজন বিদেশি নাগরিককে, তাকে যথাযথ সম্মান জানিয়ে তাকে আনা হয়েছে, রাজ্য সরকার এনেছেন। খুব ভালো কথা। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ডবল ইঞ্জিন, তাদের সামগ্রিক দায়িত্ব সেই নাগরিকের নিরাপত্তা দেখভাল করা, সুখ স্বাচ্ছন্দ্য, সেটা হলে ভালো। তাসলিমা এখানে থাকুন নিরাপদে, সেটাই আমরা চাইবো। স্যার, একটা প্রশ্ন আপনাকে করতে হবে তার আগে আমি দর্শকদের উদ্দেশ্যেও বলি যে আজকে আরেকটি বিশেষ দিন। আজকে 1995 সালে, 31 বছর আগে প্রায়, দেশে প্রথম মোবাইলে কথা বলেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জ্যোতি বসু। সেই বিষয়টা আপনার কাছে একটু স্মৃতি রোমন্থন করতে অবশ্যই চাইবো। এই ফোনেই তো কথা বলছি, কিন্তু তারও আগে যেটা, যে তসলিমা নাসরিনের সেই সময়টা চলে যাওয়া, উনি অভিযোগ করছেন যে 2006 সাল থেকে সরকারের পক্ষ থেকে, কর্পোরেশনের পক্ষ থেকে বারবার করে বলা হয়েছে তাকে চলে যেতে। আলটিমেটলি 2009 সালে চলে যেতে হলো। কি বলবেন স্যার? তাকে চলে যেতে বলা হয়েছে এই কথাটা আমার তো জানা নেই, সেই সময় কেউ শোনেননি এ কথা। তিনি তার নিরাপত্তার খাতিরে তাকে আমরা একটা নিরাপদ আশ্রয় পাঠিয়ে দিয়েছিলাম। এই আহ, বিষয়টা, তিনি যে আজকে সুস্থভাবে জীবিত আছেন, জীবনযাপন করছেন, তার শিল্পকর্ম চালু করছেন, সেক্ষেত্রে আমি বলতেই পারি যে বাম সরকারের দূরদর্শিতা কাজ করেছে। মৌলবাদী যে প্রবল ধাক্কা সেদিন কলকাতা শহরের বুকের উপর দিয়ে গেছে, যে মৌলবাদী আওয়াজটা তুলেছিলেন বিজেপির খুব পরম সুহৃদ এবং বন্ধু তৃণমূলীরা, এটা নিয়ে তো কোনো দ্বিধা নেই। একটা বিদেশি নাগরিকের জীবনের নিরাপত্তা একটি সরকারের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের মনে থাকতে পারে যে ভারতের সঙ্গে কানাডার খুব বিতর্ক হচ্ছে যে কানাডিয়ান নাগরিককে নাকি এখানে ভারতীয়রা মেরে ফেলেছে ওই দেশে গিয়ে। হুম। এ নিয়ে একটা আমাদের মধ্যে কূটনৈতিক সম্পর্কের বেশ টানাপোড়েন চলছে। সেই কথা ভেবে পশ্চিমবঙ্গের বুকে একজন বিদেশি নাগরিক, সুপরিচিত ব্যক্তিত্ব, তার নিরাপত্তাটাই ছিল আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্যই তাকে আমরা নিরাপদে অন্যত্র পৌঁছে দিয়েছি। মনে রাখতে হবে যে ভারতবর্ষে কোনো বিদেশি নাগরিক এলে তার সামগ্রিক দায়িত্বটা হচ্ছে ভারত সরকারের। আজকে ভারত সরকার এবং রাজ্য সরকার, তারা ডবল ইঞ্জিন, তারাও মৌলবাদকে লালন পালন করছেন। সেদিক থেকে তসলিমা এসেছেন ভালো। তার দৃষ্টিভঙ্গি থেকে তিনি মৌলবাদ বিরোধী লড়াইয়ে যদি কোনো মৌলবাদী সাথী পান তাতে আপত্তি কি আছে? স্যার, ঠিক এই জায়গাটাতেই প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে এই প্রশ্ন আমাকে পৌঁছে দিতে হবে স্যার। অনেকে বলছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ব্যক্তিগতভাবে আমাকে বলেছেন দিবারাত্র বিজেপি সরকারের বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে সোচ্চার হন, যে তারা মুক্ত কণ্ঠকে রোধ করেন। সেখানে তসলিমা নাসরিনের মতো মুক্ত চিন্তক একজন মানুষকে তো বিজেপি সরকারই এখানে নিয়ে এলো। বিগত সরকার আনতে পারেনি, তার আগে সরকার তাড়িয়ে দিয়েছিল তাকে। আজকে বিজেপি সরকারের সময় এলো, এ তো আপনার বিরুদ্ধে একটা প্রবল সমালোচনা। আপনি কি বলবেন স্যার? বিজেপি এবং তার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী, এখন একসময় বিজেপির সভাপতি ছিলেন, তিনি বলেছেন তালিবানিরাও সনাতনী, তালিবানিদের সঙ্গে ভারতীয় সনাতনীদের কোনো পার্থক্য নেই। তা এখন আমাকে কি সেটা মেনে নিতে হবে? কোনো ভারতীয় সুস্থ চিন্তার ভারতীয় সেটা কি মেনে নেবেন? তালিবান সম্পর্কে তাদের যদি সামান্যতম ধারণা থেকে থাকে এবং যদি ভুলে না গিয়ে থাকেন, তাহলে বুঝতে হবে যে দুটো মৌলবাদী শক্তি তারা একটি জায়গায় গিয়ে সমবিন্দুতে সমাপিত হন। সুতরাং সেদিক থেকে মৌলবাদের বন্ধুত্ব হবে, এটা আর বিস্মিত হওয়ার কি আছে? স্যার, তসলিমা নাসরিনের বিষয়ে আর চর্বিত চর্বণ করবো না। আমার এই বিষয়ে একটা ব্যক্তিগত কৌতূহল, আপনি কি দ্বিখণ্ডিত বা লজ্জা বা তসলিমা নাসরিনের অন্য কোনো বই কখনো পড়েছেন বা পড়ার ইচ্ছা আছে, পড়বেন?
না, আমি পড়েছি তখন। পড়েও আমার মনে হয়েছে ভালোই তিনি চেষ্টা করছেন, তিনি ইসলাম মৌলবাদের আহ, বিরুদ্ধে লিখছেন, খুব ভালো। কিন্তু সেটা লিখতে গিয়ে তিনি আরেকটি মৌলবাদী ধর্মীয় সংস্থাকে প্রণীত করছেন। এটা হচ্ছে একটা বিপজ্জনক ঝোঁক বলে আমার মনে হয়েছে। আমার অবশ্য ক্ষুদ্র বোধ বুদ্ধি, তা থেকে আমার এটা মনে হয়েছে। স্যার, আরেকটি ক্ষুদ্র প্রচেষ্টা সম্পর্কে পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকার, আমি বেঙ্গল এয়ারওয়েজ এর বিষয়টা নিয়ে আপনার কাছে অবশ্যই পরে ব্যক্তিগতভাবে গিয়ে কথা বলবো, সামনাসামনি সাক্ষাৎকার করব, কিন্তু এখন আমি একটু জানতে চাইবো আজকে সেই বিশেষ দিন জ্যোতিবাবু কেন, নোকিয়া কোম্পানি জ্যোতিবাবুকে কেন বেছে নিল, শিল্প বিরোধী জ্যোতি বসুকে বা পশ্চিমবঙ্গ সরকারকে কেন বেছে নিল? আমার কথা কেটে গেল, বুঝলাম না প্রশ্নটা। নোকিয়া কোম্পানি ভারতবর্ষের প্রথম টেলিফোন ব্যবহার, মোবাইল ফোন ব্যবহার করার হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ, নোকিয়া নোকিয়া, জ্যোতিবাবুকে হ্যাঁ। কেন কেন বেছে নিয়েছিল, শিল্প বিরোধী জ্যোতি বসুকে কেন বেছে নিয়েছিল? দেখুন, গোটা ভারতবর্ষ তো বটেই, পৃথিবীরও বিভিন্ন প্রান্তে তারা সুচিন্তিত জনগণ জ্যোতিবাবুর প্রতি তাদের একটা শ্রদ্ধা ভালোবাসা ছিল। তার কারণ তিনি একটা প্রগতিশীল রাজনৈতিক চিন্তা সংসদীয় গণতন্ত্রের মধ্যে থেকে প্রসার ঘটাতে পেরেছিলেন, এবং সেজন্যেই হয়তো ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার নোকিয়া বেছে নেয়নি। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের তৎকালীন যিনি টেলিকমিউনিকেশন মন্ত্রী ছিলেন, সুখরাম, হ্যাঁ, সুখবীর সুখরাম। তিনি মনে করেছেন ভারতবর্ষের মানুষের কাছে, যুব সমাজের কাছে এটা গ্রহণযোগ্য করতে গেলে জ্যোতি বসুই একমাত্র ব্যক্তি যার মাধ্যমে এটা গ্রহণযোগ্যতা তৈরি হতে পারে। স্যার, আমার একেবারে শেষ প্রশ্ন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐশী ঘোষের বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্টগুলি বাতিল করা হলো, কিন্তু প্রশ্ন হচ্ছে ঐশী ঘোষ, আমি দর্শককেও দেখাবো, এটি আহ, অত্যন্ত মানে ভয়ঙ্কর অভিযোগ করছেন যে কেন্দ্রীয় সরকার পলিটিক্যাল ভেন্ডেটের জন্য আদালতকে ব্যবহার করছেন বা প্রশাসনকে ব্যবহার করছেন। এই তো ভয়ঙ্কর বিষয়, রাজ্যের ক্ষেত্রেও কেন্দ্রের ক্ষেত্রেও এখনো লাহেকালি জেলবন্দি। আপনি কি বলবেন? এটা এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। এই ধরনের শক্তি যারা ধর্মীয় মৌলবাদকে লালন পালন করতে চায়, আমি এর আগেও বলেছি, তারা প্রশাসনে এলে পরে প্রশাসনকেই ব্যবহার করেন তাদের সংকীর্ণ রাজনীতিকে প্রতিষ্ঠিত করবার চেষ্টায়, এবং সেক্ষেত্রে প্রশাসনিক যে শক্তি তাকে নিয়ে তারা তাদের আক্রমণ সানিয়ে তোলেন। আর আজকে কি আপনারা অবাক হচ্ছেন না যে ওমর খালিদ এবং সার্জিল ইসলাম, এই দুটি ছেলে, হুম, হুম। তারা তাদের প্রতিবাদের কথা বলেছেন? আমার পছন্দ হতে পারে, নাও হতে পারে। এত বড় দেশ, সেই দেশে প্রশাসন তারা এতটাই আতঙ্কিত হয়ে পড়েছেন যে ওমর খালিদকে জামিন দেওয়ার ক্ষেত্রেও তাদের ন্যূনতম সহানুভূতির জায়গা নেই। বিচারপতিদের আর অবাক হয়ে যায়। তাহলে এরা আসলে যে কোনো বুদ্ধিবৃত্তি, বৈজ্ঞানিক যুক্তিসম্মত চিন্তা ভাবনা করেন, কথাবার্তা বলেন, তাদের দাবিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। সেক্ষেত্রে ঐশীর বিরুদ্ধে করেছেন আদালত। কখনো কখনো তো আদালতেরও সচেতন বিবেক জাগ্রত হয়, তারা ঐশীর বিরুদ্ধে নন বেলেবেল ওয়ারেন্টটা বাতিল করে দিয়েছেন, ঐশী আদালতে হাজির হয়েছেন। আমি তাই বলি, সংসদীয় গণতন্ত্রে আমাদের ব্যবহার করতে হবে বিচার ব্যবস্থাকে, আইনকে আমাদের অস্ত্র হিসেবে তাকে নিয়ে আমাদের এগোতে হবে, সেই চেষ্টা করতে হবে। স্যার, আমার ধারণা, এবং সেই ধারণা অবশ্যই ভুল নয়, যে সারা পশ্চিমবাংলায় এমনকি সারা দেশেও এই বিষয়টা প্রশ্ন করার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের থেকে উপযুক্ততর ব্যক্তি আর নেই। তাই আমি মাপ চেয়ে নিয়ে আরেকটি প্রশ্ন আপনাকে করছি। আপনি উমর খালিদের প্রশ্ন তুললেন বলেই আমরা স্যার যতটুকু জানি আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে, যে জেল ইজ দ্য এক্সেপশন অ্যান্ড বেল ইজ দ্য রুল। এটা কি কোথাও গিয়ে বদলে গেছে স্যার আমাদের ধারণাটা? না, এটা বদলে গেছে বললে ভুল হবে। এটা প্রয়োগের ক্ষেত্রে কোথাও কোথাও নির্দিষ্টভাবে রাজনৈতিক শ্রেণীগত দৃষ্টিভঙ্গির প্রভাব লক্ষ্য করছি। আজকে দক্ষিণপন্থী প্রচার মাধ্যমের এক মুখ বলে পরিচিত, তার সঙ্গে সঙ্গে জামিন হয়ে যায় আদালতে উল্লেখ করলে পরেই। হুম, হুম। আর রাষ্ট্রশক্তির বিরুদ্ধে বৌদ্ধিক জগতে আক্রমণ করতে পারেন এরকম শিক্ষিত সম্প্রদায়কে জেলে থাকতে হয়। নিয়মটা হচ্ছে, একজন মানুষকে আমি কখনোই
হেফাজতে রাখতে পারি না, এটা তার মানবাধিকার লঙ্ঘন হবে। যতক্ষণ তদন্তের জন্য ন্যূনতম সময় তাকে হেফাজতে নেওয়া দরকার। সেখানে বলা হয় বেল ইজ দি নর্ম, জেল ইজ দি এক্সেপশন। কোনো কোনো ক্ষেত্রে দুর্ভাগ্যজনকভাবে উল্টোটাই করা হয়। এটা আমাদের একটা দুর্বলতা, সেটাও আমাদের লড়াই করতে আদায় করতে হবে ন্যায় বিচারের স্বার্থে। অনেক ধন্যবাদ স্যার, সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। आयशी, आज कोर्ट में आपको पेश होने का निर्देश दिया था अदालत ने, आज आप पेश हुए हैं। कोर्ट में क्या हुआ, क्या वारंट कैंसिल हो गया? जो वारंट था, जो आप सभी को पता है कि कल जो अरेस्ट का वो था, वो डायरेक्शन था, उसको कैंसिल किया था। आज अपीयर होने के लिए बोला गया था और आज अपीयर होने के बाद उसको कैंसिल किया गया है। अगला जो हियरिंग है वो 21 नवंबर का रखा गया है। हमारे जो एडवोकेट के टीम है, लीगल टीम है, हम लोग उस केस को बहुत बारीकी से देख रहे हैं और हम लोग उसमें प्रोसीड भी करेंगे जो भी जरूरत होगा। आज क्या कोई फाइन आपके ऊपर भी कोर्ट ने लगाया एक क्वेस्ट है जो नॉमिनल फी लगता है, वो किया गया है, वो हमने कंप्लेंट। That the police tried to arrest you from the CPM headquarters, so that whole issue was like the police tried to politicize the entire thing. देखिए, हम वी वांट the courts and the political parties to be separate. That is what our concern is. That not mix up cases for a political vendetta. We are appealing that whatever cases we have or whatever, let the court have a ruling on it or judgment on it. Not the political parties should be dictating who are ruling the government at this moment how courts should have an action on individuals. So we are complying with the court, we are complying with the law and order of this country. That is all I want to say. But how this government is trying to make courts the weapon for targeting individuals, that is something that has to be critically looked into, and that is something individually also we condemn. It is a court of law, and earlier also the warrant was issued against you, but you did not as well. So what was the reason behind that? See, there are several cases that is going on in this court. I personally have around 14 to 15 cases which is going. So many of the time it happens by normal process that warrants are given, but never it has happened that this kind of necessity was there, hurry was there for the police to come in plain clothes into a political office headquarter and to arrest and to say that we have orders to arrest you. So this has never happened. It was very bizarre, it was very shocking how the police reacted, and we have said that Delhi police can act according to the law and order. The problem is that the Delhi police is not acting according to the law and order. They are coming in plain clothes, they are using private vehicles, they are barging into political headquarters, party headquarters, and wanting to arrest individuals. That is political vendetta, and that can't be allowed. Next hearing you must be personally Yes. present or Yeah, we will be. Nothing of that sort has been said. The hearing is there on November. There was a request from your side before several years to get a copy of what happened on that day, and you got. We have received the copy So today. that's a lapse from the Delhi police, you know? So we have received the copy today. So that's it. We will be looking into it and proceeding further.